আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা প্রথম সেমিস্টারে আছো তোমাদের কিন্তু ইংলিশ 1 একটা সাবজেক্ট আছে। তো যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। তো তোমরা কিন্তু অন্য একটা শিক্ষা ব্যবস্থা থেকে নতুন একটা শিক্ষা ব্যবস্থায় আসছো। তো এই কারণে দেখা যায় যে তোমাদের কিন্তু সিলেবাস বলো বা মানবন্টন বলো যে মার্কিংগুলো আছে এই মার্কিংগুলো সম্পর্কে কিন্তু তোমরা বেশি একটা অবগত না। তো যেহেতু আজকের ক্লাসটা হচ্ছে ইংলিশ 1 এবং যেহেতু এইটা হচ্ছে সর্বপ্রথম ক্লাস, তো আমরা আজকের এই ক্লাসে মূলত ইংলিশ 1 যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার মানবন্টন, সিলেবাস এবং কোন কোন টপিক আসলে কিভাবে প্রশ্নের মধ্যে আসে আমরা এই সব কিছু সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখো যে ইংলিশ 1 যে সাবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে টোটাল তোমাদের হচ্ছে 100 মার্ক। তাহলে টোটাল কত মার্ক? টোটাল হচ্ছে 100 মার্ক এবং এইটা হচ্ছে 2 ক্রেডিটের সাবজেক্ট। এখন তোমরা তো আর আসলে জানো না যে আসলে ক্রেডিট জিনিসটা কি, তাই না? সো আমরা এখন দেখি যে আসলে ক্রেডিটটা কি। 1 ক্রেডিট সমান হচ্ছে 50। তাহলে 1 ক্রেডিট, এই 1 ক্রেডিট সমান হচ্ছে 50 মার্ক। তাহলে কত মার্ক বললাম? 50 মার্ক। এখন ইংলিশ 1 সাবজেক্টটা কত? 100 মার্ক। তার মানে কি 50 এবং 50 যোগ করলে কত হয়? 100 হয়। তার মানে 2 ক্রেডিট, 2 ক্রেডিট সমান হচ্ছে 100। তার মানে ইংলিশ 1 যে সাবজেক্টটা এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের 2 ক্রেডিটের একটা সাবজেক্ট। এখন যেহেতু 100 মার্ক, তো এখন প্রশ্ন আসতে পারে যে এই 100 মার্কেরই কি আসলে পরীক্ষা হয়? 100 মার্কের কিন্তু পরীক্ষা হয় না। তোমাদের এই 100 মার্ক 2টা ভাগে ভাগ থাকে। তাহলে কয়টা ভাগে ভাগ থাকে? 2টা ভাগে ভাগ থাকে। একদিকে হচ্ছে তোমাদের 40 মার্ক আর একদিকে হচ্ছে 60 মার্ক। তাহলে এই 40 মার্ক কি এবং এই 60 মার্কটা আসলে কি? তাহলে এখানে দেখো যে এই যে 60 মার্ক, এই 60 মার্কটা হচ্ছে তোমাকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে অর্জন করা লাগবে। তার মানে এই 60 মার্কটা তোমাকে লিখে অর্জন করা লাগবে। আর এই দিকে যে 40 মার্কটা আছে এই 40 মার্কটা মূলত স্যারদের হাতে থাকে। স্যাররা তোমাকে ওই 40-এর ভেতর স্যারদের যত ইচ্ছা তত দেবে। এখন কথা হচ্ছে স্যাররা কি এমনিতেই মার্কটা দেবে? এই 40 মার্কটা পাওয়ার জন্য আসলে আমাদের কি কি করা লাগবে? তাহলে দেখো যে আমরা লিখে অর্জন করব 60 মার্কের মধ্যে, আর এই 40 মার্ক কি করব? এই 40 মার্ক স্যাররা আমাদেরকে দেবে। তো এই 40 মার্ক আসলে কিসের উপর ডিপেন্ড করে তোমাকে দেবে, তাই না? তাহলে দেখো যে এই 40 মার্ক মূলত কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে দেয়। প্রথমত হচ্ছে মিড টার্ম এক্সাম। তাহলে মিড টার্ম যে এক্সামটা হবে মানে আমাদের সেমিস্টার ফাইনাল হয় 6 মাস পর, বাট দেখা যায় যে 2 মাস বা 1.5 মাস পর কিন্তু একটা পর্ব মধ্য পরীক্ষা হয় বা মিড টার্ম পরীক্ষা যেটাকে বলে। এই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হয়। এরপর 2 নম্বর যেটার উপর ভিত্তি করে দেওয়া হয় সেটা হচ্ছে উপস্থিতি। তাহলে 2 নাম্বারটা হচ্ছে উপস্থিতি, অর্থাৎ তুমি আসলে ক্লাস রেগুলার করো কি না এইটার উপর ডিপেন্ড করে। তারপর 3 নাম্বার হচ্ছে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট। তাহলে 3 নাম্বার হচ্ছে ক্লাস টেস্ট প্লাস হচ্ছে কুইজ টেস্ট। তো এই যে ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট এইটা সাধারণত 1 সপ্তাহ পরও হইতে পারে কিংবা 2 সপ্তাহ পরও হইতে পারে, এইভাবে হয় আর কি, এক এক স্যার এক এক সময় নেয়। তো এই ক্লাস টেস্ট কুইজ টেস্ট এটার উপর নির্ভর করে। আর একটা চতুর্থ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার আচার আচরণ। তাহলে তোমার আচার আচরণ, টোটাল এই 4টা বিষয়ের ওপর কিন্তু নির্ভর করে তোমাকে এই 40 মার্ক প্রদান করা হবে। তো এখন এই 40 মার্ক নেওয়ার জন্য তোমাকে বেশি ফোকাস দেওয়া লাগবে আসলে কোন বিষয়গুলোর ওপর সেইটা আমি একটু বলি। প্রথমত দেখো যে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আচার আচরণ। এখন তুমি পলিটেকনিকে একটা সেমিস্টারে ক্লাস করবা, একটা সেমিস্টার হচ্ছে 6 মাস, তার মধ্যে সেমিস্টার ফাইনালে তো 2 মাস আর বাকি কত থাকে? 4 মাস থাকে। তো এই 4 মাসের মধ্যে মিড টার্ম বলো, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, হাবিজাবি সব কিছু মিলে মনে করো আরও 1 মাস বাদ, আর থাকতেছে 3 মাস। আবার এই 3 মাসের মধ্যেও বিভিন্ন ধরনের কিন্তু ছুটি আছে। তো সর্বশেষ দেখা যাবে যে তুমি হয়তো সর্বোচ্চ 30 দিন ক্লাস করবা বা সর্বোচ্চ ধরো যে 60 দিন ক্লাস করবা। তো এই 30 দিন বা 60 দিন যখন তুমি ক্লাস করবা, তো মাত্র এই 30 দিন বা 60 দিনে কোনো টিচার কিন্তু তোমাকে সেইভাবে চিনবে না বা কোনো টিচার কিন্তু বুঝতে পারবে না যে তোমার আচার আচরণ ভালো নাকি খারাপ, এতটা কিন্তু বুঝতে পারবে না যতক্ষণ না তুমি অতিরিক্ত কোনো কিছু করো। মানে অতিরিক্ত যদি কোনো বেয়াদবি করো তাহলে টিচার তোমাকে মার্কিং করে রাখবে। বাট যদি এরকম কোনো কিছু না করো তার মানে তখন তোমার এই আচার আচরণের বিষয়টা কিন্তু এখানে লক্ষ্য হচ্ছে না, কারণ এখানে টিচার তোমাকে সেভাবে চিনতেছে না। তার মানে 4 নম্বর বিষয়টা বাদ। এরপর আসি 3 নম্বর যে বিষয়টা, 3 নম্বরটা হচ্ছে ক্লাস টেস্ট প্লাস কুইজ টেস্ট। এই ক্লাস টেস্ট এবং কুইজ টেস্ট এটা তোমার 1 সপ্তাহ পর হইতে পারে বা 2 সপ্তাহ পর হইতে পারে, যে স্যার যে সময় নেবে সেরকম আর কি।
তো এই ক্লাস টেস্টে তোমরা মোটামুটি ভালো একটা মার্ক তোলার চেষ্টা করবা। মার্ক কেমন পাও সেটা বড় কথা না, অন্ততপক্ষে ক্লাস টেস্টটায় তোমরা উপস্থিত থাকবা, মানে ক্লাস টেস্টটায় উপস্থিত থাকাটাই হচ্ছে বড় কথা, এইটা অবশ্যই উপস্থিত থাকতে হবে। তারপর দেখো যে উপস্থিতিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেক স্যার আছে তোমার আচার আচরণ এইগুলো দেখবে না, ক্লাস টেস্ট কুইজ টেস্ট এইগুলো দেখারও তার সময় নাই। তো তখন তিনি কি করবেন, তখন তিনি তোমার উপস্থিতিটা লক্ষ্য করবেন যে তুমি আসলে কতটুকু উপস্থিত থাকো। তুমি যদি বেশি উপস্থিত থাকো তার মানে অলরেডি স্যাররা ধরে নেবে যে তুমি একজন ভালো স্টুডেন্ট, আর তখন কিন্তু তোমাকে কি করবে, বেশি ভালো একটা মার্ক দিবে। তার মানে উপস্থিতিটা পলিটেকনিকে অবশ্যই ভালো রাখতে হবে। এই উপস্থিতি যদি ভালো না রাখো তাহলে তোমার হাতের মার্কটা কিন্তু তুমি বেশি একটা পাবা না। এরপর খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মিড টার্ম এক্সাম। তো যেটা বললাম যে 6 মাসের মধ্যে যে কয়েকদিন ক্লাস হয়, এই কয়েকদিনের মধ্যে তো কোনো স্যার তো তোমাকে সেভাবে চেনে না। তো তুমি ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র তোমাকে আসলে কিভাবে বুঝবে, এই 40 মার্কের মধ্যে তোমাকে আসলে মার্কটা কিভাবে দেবে। তো এইটা কিন্তু সবচেয়ে বেশি ডিপেন্ড করে এই মিড টার্মের ওপর। মিড টার্ম পরীক্ষাটা সাধারণত তোমার 20 মার্কের হয়। মিড টার্ম পরীক্ষাটা সাধারণত কত মার্কের হয়, 20 মার্কের হয়। তো এই 20 মার্কের মধ্যে যারা 17, 18 এইরকম মার্ক পায় তাদের কিন্তু এই 40-এর মধ্যে সর্বোচ্চ মার্ক দেওয়া হয়। আমি যেটা মনে করি যে যারা মিডের মধ্যে ধরো যে 17 থেকে 18 পাবে, তারা এই 40 মার্কের মধ্যে কম করে হলেও 35 থেকে 36 মার্ক পাবে। তার মানে এই 4টা বিষয়ের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিড টার্ম এবং উপস্থিতি। এই 2টা বিষয় যদি তোমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারো তাহলে তোমরা এই 40 মার্কের মধ্যে সর্বোচ্চ মার্কটাই পাবা। তার মানে আমি আশা করি যে বোঝাতে পারলাম যে এই 40 মার্কটা আসলে তোমরা কিভাবে অর্জন করতে পারবা। তো এখন আমরা দেখব যে এই 60 মার্কের মধ্যে আসলে কি আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখব যে বাকি যে 60 মার্কটা আছে, মানে যেটা আমাদেরকে আসলে লিখে অর্জন করা লাগবে, তো এই 60 মার্কের মধ্যে আসলে কি কি আছে আমরা সেটা দেখব। তো এই 60 মার্ক যেটা সেমিস্টার ফাইনালে আমাদের লেখা লাগবে, তো এইটা কিন্তু 3টা পার্টে ভাগ থাকে। তাহলে কয়টা পার্টে ভাগ থাকে, 3টা পার্টে। একটা হচ্ছে যেমন গ্রুপ এ, এই গ্রুপ এ তে থাকবে হচ্ছে তোমার 15 মার্ক। তারপর হচ্ছে গ্রুপ বি, এই গ্রুপ বি তে থাকবে হচ্ছে 15 মার্ক। তারপর হচ্ছে গ্রুপ সি, এই গ্রুপ সি তে থাকবে হচ্ছে 30 মার্ক। তাহলে এখানে টোটাল হচ্ছে তোমার কত মার্ক, টোটাল হচ্ছে 60 মার্ক। তো এই 60 মার্ক কিন্তু তোমাকে পরীক্ষায় অ্যাটেন্ড করা লাগবে, মানে লিখে অর্জন করা লাগবে। তো এখন চলো আমরা দেখি যে গ্রুপ এ তে কী থাকে, গ্রুপ বি তে কী থাকে এবং গ্রুপ সি তে কী থাকে। এই গ্রুপ এ যেটা, এই গ্রুপ এটা হচ্ছে তোমার সিন প্যাসেজের পার্ট। যেমন ধরো তোমরা ওই যে এসএসসিতে যে সিন প্যাসেজের যে তোমার পার্ট ছিল, সিন প্যাসেজ থেকে তোমার এমসিকিউ দেওয়া লাগে, শর্ট কোশ্চেন দেওয়া লাগে, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দেওয়া লাগে, সামারি দেওয়া লাগে, এই রকম যে প্রশ্নগুলো হয় এটাই হচ্ছে মূলত গ্রুপ এ। তো এই গ্রুপ এতে কত থাকে, 15 মার্ক থাকে। তো এই 15 মার্কের জন্য তোমাকে কি করা লাগবে, তোমার মূল বইয়ে যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো অর্থ সহ ভালো করে পড়া লাগবে। তো এইগুলো যদি পড়ো তাহলে প্রশ্নটা কিভাবে হয় দেখো, তোমার প্রশ্নপত্রের মধ্যে যে কোনো একটা প্যাসেজ তুলে দেবে, তোমার বইয়ের যে প্যাসেজগুলো আছে এইগুলোর মধ্যেই যে কোনো একটা তুলে দেবে। তো ওই প্যাসেজ থেকে তোমার 1 নম্বরে যেটা থাকবে, 1 নম্বরে থাকবে হচ্ছে এমসিকিউ। এই এমসিকিউ 3টা থাকে সাধারণত, 3টার মধ্যে মার্ক হচ্ছে 3। যদি একটু ভ্যালটাভ্যালটি করে তাহলে তোমাদের এমসিকিউটা 6টাও দিতে পারে। তাহলে 6টার মধ্যে হাফ হাফ করে মার্ক দেবে, তো তখন 6টা এমসিকিউ মার্ক হচ্ছে 3 মার্ক। এইটা যদিও বেশি একটা করে না, বাট করতেও পারে। তো এমসিকিউ মার্ক হচ্ছে 3। এরপর 2 নম্বর যেটা, 2 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেন। 2 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনও থাকবে 3টা, এই 3টার মধ্যে মার্ক হচ্ছে 3 মার্ক। আর শর্ট কোশ্চেনটাও কিন্তু এই সিন প্যাসেজ থেকেই। আচ্ছা, তারপর 3 নম্বরে যেটা থাকবে, 3 নম্বরে থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। 3 নম্বরে থাকবে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। এই ফিল ইন দ্য গ্যাপ এটাও কিন্তু ওই সিন প্যাসেজ থেকে, এখানেও তোমার 3 মার্ক থাকবে। তাহলে এখানেও থাকবে হচ্ছে 3 মার্ক। এরপর দেখো 4 নম্বরে যেটা থাকবে, 4 নম্বরে থাকবে হচ্ছে টেবিল। 4 নম্বরে থাকবে টেবিল, অর্থাৎ তোমার এই দিকে টেবিলে কিছু অংশ থাকবে, এই দিকে টেবিলে কিছু অংশ থাকবে। তো তোমার এই দিকে টেবিলের কিছু অংশ এবং এই দিকে টেবিলের কিছু অংশ নিয়ে প্রপার একটা সেন্টেন্স গঠন করা লাগবে। এইগুলা কিন্তু তোমরা এসএসসিতেও পড়ে যাচ্ছ। তার মানে 2টা টেবিল থাকবে, এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল। তো এই দিকে ধরো যে একটা সেন্টেন্সের কিছু অংশ আছে, তাহলে এখানে ধরো যে 3টা আছে, এখানেও কিছু অংশ, এখানে কিছু অংশ। তারপর এখানে ধরো যে 3টা আছে, এখানেও কয়টা আছে, 3টা আছে, বা 4টাও থাকতে পারে।
ধরো যে 4টাও দিয়ে দিল, এইদিকে 3টা, এইদিকে ধরো যে 4টা দিয়ে দিয়েছে, তো এইরকমও দিতে পারে। তো ধরো যে এরকম দিল, তো এখন তোমাকে কি করা লাগবে, যে এই 1 নম্বরের যে কিছু অংশ, এই অংশের সাথে দেখবা যে এই দিকে টেবিলের কোন অংশটা যুক্ত করলে একটা প্রপার সেন্টেন্স গঠন হয়। তো সেইভাবে তোমাকে কি করা লাগবে, একটা প্রপার সেন্টেন্স গঠন করা লাগবে। তো এই টেবিলে তোমার মার্ক হচ্ছে 3, তাহলে টেবিলে মার্ক হচ্ছে 3। এরপর দেখো যে 5 নম্বর, এই 5 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সামারি রাইটিং। তাহলে 5 নম্বরে কি থাকবে, সামারি রাইটিং। তো এই সামারি রাইটিংয়েও কিন্তু মার্ক হচ্ছে 3। তো এখন কথা হচ্ছে সামারি জিনিসটা কি, এটা কিন্তু তোমরা ওই যে সামারাইজেশন, এটা তোমরা কিন্তু এসএসসিতেও পড়ে যাচ্ছ। তোমার যে প্যাসেজটা দেওয়া থাকবে, তো তোমাকে মূলত ওই প্যাসেজের মূল কথাটা লিখতে হবে, মানে প্যাসেজে আসলে কি সম্পর্কে বলা হয়েছে এইটা তোমার নিজের ভাষায় জাস্ট তুমি 3 থেকে 4 লাইনের মধ্যে লিখে দিবা। যদি মূল ভাবটা তুমি এইভাবে লিখে দিতে পারো, তোমার নিজের ভাষা বা নিজের ইচ্ছা মতো যদি মূল ভাবটা প্রকাশ করে লিখে দিতে পারো, তাহলেই কিন্তু তুমি 3-এর মধ্যে 3 পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে আমাদের গ্রুপ এ। তো গ্রুপ এতে দেখো যে টোটাল কত মার্ক হয়েছে, টোটাল হয়েছে 15 মার্ক। তো এই গ্রুপ এর 15 মার্ক মূলত এইভাবে ডিস্ট্রিবিউশন করা থাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা গ্রুপ এর যে মার্কিংয়ের বিষয়টা, এই বিষয়টা তোমরা একদম ক্লিয়ার। এখন আমরা যাব গ্রুপ বি, যেটা হচ্ছে গ্রামার পার্ট। এই গ্রামার পার্টটাই কিন্তু একটু ভেজাল করে, তো আমরা এই গ্রামার পার্টের দিকে যাই। আচ্ছা, গ্রুপ বিতে দেখো, গ্রুপ বিতে হচ্ছে টোটাল 15 মার্ক। তো এই গ্রুপ বিতে আমরা দেখবো যে আসলে কোন কোন টপিক থাকে, আমরা আগে টপিকগুলো দেখে নেই। তো গ্রুপ বিতে তোমার টপিকের মধ্যে 1 নম্বরে হচ্ছে পার্টস অফ স্পিচ, 1 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ। 2 নম্বরে হচ্ছে ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন। 3 নম্বরে হচ্ছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তারপর 4 নম্বরে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 5 নম্বরে হচ্ছে WH কোশ্চেন। 6 নম্বর হচ্ছে স্টাডি অফ ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্ব। আচ্ছা, দেখো যে এই যে টপিকগুলো আমি লিখে দিলাম, এই টপিকগুলো আসলে পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে সেটা দেখো। প্রথমে দেখো যে পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটা আসলে পরীক্ষার মধ্যে কিভাবে আসে। পার্টস অফ স্পিচ মূলত তোমাদেরকে আইডেন্টিফাই করা লাগে, এই রকম ধরনের প্রশ্ন আসে। যেমন ধরো কোনো একটা ওয়ার্ড দিল, তোমাকে বলতে হবে যে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন, এটা প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ নাকি ভার্ব, এইটা তোমাকে জাস্ট বলা লাগবে। মানে পার্টস অফ স্পিচের টপিকটা একদম খুবই কিন্তু সহজ। তোমাদের ধরো যে 2-3টা ওয়ার্ড দেবে, যেমন ধরো দেওয়া থাকলে হ্যাপিনেস। তারপর 2 নম্বরে ধরো দেওয়া থাকলেও যে বাংলাদেশ। তারপর 3 নম্বরে ধরো দেওয়া থাকলো ওয়াক। তো এইরকম তোমার 3টা দেওয়া থাকতে পারে বা 4টা দেওয়া থাকতে পারে বা 6টাও দেওয়া থাকতে পারে। তো এইখানে তোমার সাধারণত 2 মার্ক অথবা 3 মার্ক কিন্তু থাকে। তো এইখানে তোমাকে কি বলবে যে আইডেন্টিফাই করো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, জাস্ট এতটুকুই কিন্তু। তাহলে তোমাকে কি করা লাগবে, এই যে হ্যাপিনেস, এই হ্যাপিনেস কিন্তু একটা নাউন, তার মানে তোমাকে লিখে দিতে হবে যে হ্যাপিনেস হচ্ছে একটা কি নাউন। তারপর কি লিখবা, বাংলাদেশ, এই বাংলাদেশ এটাও হচ্ছে একটা নাউন, তাহলে এটাও আমাদের কি করে দিতে হবে, লিখে দিতে হবে। আচ্ছা, তারপর দেখো যে ওয়াক, এই ওয়াক মানে হচ্ছে কি হাঁটা, তাহলে এইটা মানে কি এটা কি ভার্ব একটা, তাহলে এটাকে আমাকে কি লিখে দিতে হবে, ভার্ব লিখে দিতে হবে। তাহলে আমাকে জাস্ট আইডেন্টিফাই করা লাগবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এখন এইখানে আবার এইটা বলা লাগবে না যে নাউনের মধ্যে এইটা আবার কোন নাউন, এটা প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাউন। আবার ধরো যে আমি যে এইটা ভার্বকে আইডেন্টিফাই করলাম, এই ভার্বটা আসলে কোন ভার্ব, এটা মেইন ভার্ব নাকি অক্সিলারি ভার্ব নাকি এটা আসলে তোমার রিফ্লেক্সিভ ভার্ব বা এটা কোয়াসিপেসিভ ভার্ব, এইরকম কোনো কিছুই কিন্তু দরকার নাই। শুধু তোমাকে ওই পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, এই 8 প্রকারের যে কোনো একটা আইডেন্টিফাই করলেই হবে। এইটা যে ভার্ব এইটা বললেই হবে, বা এইটা যে নাউন এটা বললেই হবে, জাস্ট এতটুকু বললেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে।
তাহলে আশা করি বোঝাইতে পারছি যে পার্টস অফ স্পিচটা তোমাদের পরীক্ষার মধ্যে আসলে কিভাবে আসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে 2 নাম্বারটা হচ্ছে ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন মানে কি, শব্দ গঠন করা, অর্থাৎ কোনো একটা শব্দ থাকবে, ওই শব্দটাকে তুমি আবার নতুনভাবে গঠন করবা, ঠিক আছে। তো এই নতুনভাবে গঠন করার বিষয়টা তোমরা কিসে পড়ছো, ওই যে সাফিক্স প্রিফিক্সে পড়ছো না, যে সামনে কোনো যোগ করি অথবা পেছনে কোনো যোগ করি, যোগ করার মাধ্যমে কি নতুন একটা শব্দ গঠন করি। তাহলে যেমন ধরো যে পরীক্ষার মধ্যে দেওয়া থাকলো হচ্ছে অনেস্ট, অনেস্ট দেওয়া থাকলো। তারপর 2 নম্বরে ধরো যে দেওয়া থাকলো হচ্ছে কাম, এটা দেওয়া থাকলো। তারপর ধরো যে 3 নম্বরে দেওয়া থাকলো হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক দেওয়া থাকলো। তো ধরো যে এরকম 3টা দেওয়া আছে, তোমাকে কী করা লাগবে, জাস্ট নতুন শব্দ গঠন করা লাগবে। এখন তুমি চাইলে সাফিক্স যোগ করতে পারো, তুমি চাইলে প্রেফিক্স যোগ করতে পারো, যেটাই করো না কেন, মানে সামনে যোগ করো অথবা পেছনে যোগ করো, যেটাই করো না কেন তোমাকে নতুন একটা শব্দ গঠন করা লাগবে। তাহলে এখানে অনেস্ট, এইটাকে আমরা কি করতে পারি, চাইলে অনেস্টলি লিখতে পারি, অনেস্টলি লিখতে পারি, বা ডিসঅনেস্ট লিখতে পারি। আমরা যেটা লিখি না কেন সেটাই কিন্তু অ্যান্সার হবে। তাহলে আমরা ধরো যে এটা লিখলাম ডিসঅনেস্ট, তাহলে এটা কি লিখলাম, ডিসঅনেস্ট। তাহলে নতুন কিন্তু একটা শব্দ হয়ে গেছে। তারপর ধরো যে এই যে কাম, এই কাম, এইটাকে আমরা কি লিখতে পারি, ওভারকাম লিখতে পারি, বা বিকাম লিখতে পারি, যেটাই লিখি না কেন সেটাই কিন্তু হবে। আচ্ছা, তারপর দেখো যে ওয়ার্ক, এই ওয়ার্ক থেকে আমরা কি লিখতে পারি, ওয়ার্কার লিখতে পারি। তাহলে দেখো নতুন শব্দ হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত ওয়ার্ড ফরমেশন, মানে তোমার 3টা বা 4টা ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডগুলো থেকে নতুন ওয়ার্ড গঠন করা লাগবে। তাহলে ওয়ার্ড ফরমেশন তোমাদের পরীক্ষার মধ্যে এভাবেই আসবে। এরপরে দেখো যে 3 নম্বরে যেটা, 3 নম্বর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম, অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ, বাংলায় যেটাকে বলে আর কি। তাহলে তোমার ইংলিশে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, 3টা 4টা বা 6টা যেটাই থাকুক না কেন, তোমার ওই ওয়ার্ডগুলোর তোমাকে সিনোনিম লিখতে হবে অথবা অ্যান্টোনিম লিখতে হবে, মানে হয় সমার্থক শব্দ আর না হয় কি বিপরীত শব্দ, এই দুইটা যে কোনো একটা লেখা লাগবে। যেমন ধরো দেওয়া থাকলে যে অনেস্ট, অনেস্ট, তারপর হচ্ছে লিগাল, তাহলে দেখো যে অনেস্ট, লিগাল, তারপর হচ্ছে রেগুলার, রেগুলার, তাহলে এইগুলা কি করা লাগবে, সমার্থক শব্দ বা বিপরীত শব্দ। তাহলে অনেস্ট এর বিপরীত শব্দ আমরা কি জানি, ডিসঅনেস্ট। তারপর এই যে লিগাল, এর বিপরীত শব্দ আমরা কি জানি, ইলিগাল। তারপর এই যে রেগুলার, এর বিপরীত শব্দ আমরা কি জানি, ইরেগুলার, ইরেগুলার। তাহলে দেখো যে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওই ওয়ার্ডগুলার জাস্ট আমরা সিনোনিম লিখবো অথবা অ্যান্টোনিম লিখবো, অর্থাৎ সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ। তাহলে আশা করি 3 নম্বর বিষয়টাই বোঝাতে পারছি যে 3 নম্বরে তোমাদের আসলে টপিকটা কিভাবে থাকে। এরপর আসি আমরা 4 নম্বর টপিকে। 4 নম্বরটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিন্তু অনেকগুলা টপিক আছে, বাট তোমাদের জন্য এতগুলা পড়ার দরকার হয় না, তোমাদের জাস্ট 2টা পড়া লাগে। এই 2টার মধ্যে মানে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের তোমার 2টা জাস্ট পার্ট পড়া লাগবে। একটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজন, একটা হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজন, অর্থাৎ তোমাকে ডিগ্রি চেঞ্জ করতে হবে, অর্থাৎ পজিটিভ ডিগ্রি সেন্টেন্স থাকবে সেইটাকে সুপারলেটিভ করতে বলতে পারে বা সেটাকে কম্পারেটিভ করতে বলতে পারে, এইরকম থাকবে। আরেকটা হচ্ছে সেন্টেন্স আকারে, আরেকটা হবে কি আকারে, সেন্টেন্স আকারে হবে, অর্থাৎ তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলতে পারে, বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলতে পারে, বা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে বলে। তোমার এই যে অর্থের দিক থেকে যে 5 প্রকার সেন্টেন্স আছে, এই 5 প্রকার সেন্টেন্সের এক রূপ থেকে অন্য রূপের রূপান্তরের যে বিষয়গুলা, এইগুলা থেকে তোমাদের প্রশ্নের মধ্যে আসে। তো পরীক্ষার মধ্যে তোমার 2টা সেন্টেন্স দেওয়া থাকবে, এই 2টার মধ্যে তোমার 2 মার্ক দেওয়া থাকবে। তাহলে ওই 2টাকে তোমাকে যেটাই কনভার্ট করতে বলবে ওই সেন্টেন্স থেকে ওই সেন্টেন্সে কনভার্ট করবা, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার ওকে, ঠিক আছে। তাহলে কি বললাম যে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা ডিগ্রিজ অফ কম্পারিজন আসে, অথবা অর্থের দিক থেকে যে 5 প্রকার, এই 5 প্রকারের রূপান্তরগুলোর মধ্যে যে কোনো আসে, ঠিক আছে। তাহলে এবং এইগুলো তোমার কি থাকবে, সেন্টেন্স আকারে থাকবে, নির্দেশনা অনুযায়ী তোমার সেন্টেন্সটা অন্য সেন্টেন্সে কনভার্ট করা লাগবে। তাহলে আশা করি যে 4 নম্বরটাও বোঝাতে পারছি যে পরীক্ষার মধ্যে কিভাবে থাকে। এরপরে দেখো যে 5 নম্বর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। মানে ডাব্লিউএস কোশ্চেন বলতে যেই কোশ্চেনগুলোর সামনে ডাব্লিউএস যুক্ত থাকে। প্রশ্ন তো অনেক ধরনের হয়, যেমন ডু ইউ লাইক, ধরে যে এইটা আমি প্রশ্ন করলাম, তো এই প্রশ্নের সামনে এই প্রশ্নে কি ডাব্লিউএস জনিত কোনো কিছু আছে, কোনো কিছু নাই, তার মানে এটা কিন্তু ডাব্লিউএস কোশ্চেন না। আবার
যেমন আবার যদি বলি যে হোয়াট ডু ইউ লাইক, অর্থাৎ তুমি কি পছন্দ করো। তাহলে এখানে দেখো যে প্রশ্নটা করছো এখানে কি ডাব্লিউ এর জন্য তো কোনো কিছু আসে না, তার মানে এইটা হচ্ছে একটা ডাব্লিউএস কোশ্চেন। তাহলে এই যে তোমার সাধারণ দুইটা সেন্টেন্স থাকবে, ওই বা দুইটা থাকুক বা তিনটা থাকুক, ওই সেন্টেন্সগুলোকে তোমাকে ডাব্লিউএস কোশ্চেনে কনভার্ট করা লাগবে। এই ডাব্লিউএস কোশ্চেন তোমরা কিন্তু এর আগেও পড়ে আসছো। তো যখন আমি বিস্তারিত আলোচনা করব, মানে পরের যে ভিডিওগুলো দেবো টপিক ওয়াইজ, সেইগুলোতে আমি ডাব্লিউএস কোশ্চেন তোমাকে খুব ইজিলি করে দেবো, ঠিক আছে। তাহলে তোমার পরীক্ষার মধ্যে দুইটা বা তিনটা সেন্টেন্স থাকবে, ওইটাকে কী করা লাগবে, ডাব্লিউএস কোশ্চেনে কনভার্ট করা লাগবে। তো এইটাই হচ্ছে তোমার মূলত 5 নম্বর টপিক। এরপরে দেখো যে 6 নম্বর টপিক যেটা, এই 6 নম্বর টপিক হচ্ছে স্টাডি অফ ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কি, প্রথমে আমি রাইট ফর্ম অফ ভার্বটা বলি, তারপর স্টাডি অফ ভার্বটা বলতেছি। তো রাইট ফর্ম অফ ভার্বটা হচ্ছে মূলত ওই যে তোমরা এসএসসিতে পড়ে আসছো যে ভার্বের সঠিক রূপ ব্যবহার করা। তো তোমরা এসএসসিতে কিন্তু পড়ে আসছো প্যাসেজ আকারে, বাট এইখানে তোমরা পড়বা সেন্টেন্স আকারে, মানে খুব সহজভাবে পড়বা। কারণ এসএসসিতে কিন্তু প্যাসেজ আকারেটাই কঠিন, কিন্তু সেন্টেন্স আকারে এটা কিন্তু খুবই সহজ। আর তোমরা এইখানে কিন্তু সেন্টেন্স আকারে পড়বা, অর্থাৎ তোমার দুইটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং ভার্বটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, ওই ভার্বটার সঠিক রূপটা ব্যবহার করা লাগবে। যেমন ধরো বললাম যে উই ক্যান নট বাট, তারপর ধরো যেখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে, তারপর এখানে ধরো যে একটা সেন্টেন্স দেওয়া আছে। তাহলে আমাকে কি করা লাগবে, এটা ধরো যে 1 নম্বর সেন্টেন্স, তারপর 2 নম্বর সেন্টেন্স ধরো যে হি বাই আ টি শার্ট ইয়েস্টারডে। ধরো যে দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্সে তোমার সঠিক ফর্মটা বসাতে হবে, মানে ভার্বের যে সঠিক ফর্ম সেটা বসাতে হবে। তো আমরা কিন্তু জানি যে ক্যান নট বাটের পর ভার্বের বেস ফর্ম বসে, তার মানে গোই থাকবে, মানে এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো আমরা অ্যান্সারের সময় কি লিখবো, উই ক্যান নট বাট গো দেয়ার। তাহলে আমার অ্যান্সারটা কিন্তু হয়ে গেল 1 নম্বরটা। এরপর 2 নম্বরটা দেখো যে যেহেতু ইয়েস্টারডে আছে, তার মানে সেন্টেন্সটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, তার মানে আমি এই যে বাই আছে, এই বাইটাকে আমরা পাস্ট ফর্মে বসাবো, তাহলে বট। তাহলে হি বট আ টি শার্ট ইয়েস্টারডে। তাহলে দেখো যে 2 নম্বর সেন্টেন্সের অ্যান্সারটাও হয়ে গেল। তো এইরকম তোমার সেন্টেন্স আকারে থাকবে, জাস্ট সঠিক ভার্বটা বসাইতে হবে। তো এভাবেই মূলত রাইট ফর্মের ভার্বটা থাকে। এখন আছে স্টাডি অফ ভার্ব জিনিসটা আসলে কি। আচ্ছা, স্টাডি অফ ভার্বটা হচ্ছে তোমার ভার্বকে আইডেন্টিফাই করা লাগবে। আমরা পার্টস অফ স্পিচে শুধুমাত্র ওই 8 প্রকারের মধ্যে আইডেন্টিফাই করতাম, কিন্তু স্টাডি অফ ভার্বে তোমার মূলত সাধারণত 4টা ভার্ব আইডেন্টিফাই করতে বলে। যেমন ধরো যে সেটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, সেটা পার্টিসিপল নাকি জিরান্ট। তাহলে কি বললাম যে তোমার 4টা থাকে, যেমন সেটা হচ্ছে জিরান্ট নাকি পার্টিসিপল, তারপর হচ্ছে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তো তোমার সাধারণত এই 4টা মূলত আইডেন্টিফাই করতে বলে যে এই 4টার মধ্যে আসলে কোনটা। তো তোমার কিন্তু 2টা বা 3টা বা 4টা এরকম সেন্টেন্স দেওয়া থাকবে। যেমন ধরো যে 1 নম্বর সেন্টেন্স দেওয়া থাকলো যে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট। তারপর 2 নম্বরে দেওয়া থাকলো যে হি রাইটস। আচ্ছা, এখানে তোমার ভার্বটাকে আন্ডারলাইন দিয়ে দেবে, এখানে ভার্বটার মধ্যে আন্ডারলাইন দিয়ে দেবে, বলবে যে এই ভার্বটা আসলে কোন ভার্ব, জিরান্ট নাকি পার্টিসিপল নাকি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তারপর এই যে এখানে ভার্বটার নিচে আন্ডারলাইন করে দেবে, বলবে যে এই ভার্বটা আসলে কোন ভার্ব, এইটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ নাকি পার্টিসিপল নাকি জিরান্ট। তোমাকে জাস্ট এতটুকু অ্যান্সার দিতে হবে। তাহলে এখানে দেখো যে ওয়াকিং, এইটা কিন্তু হচ্ছে একটা জিরান্ট ভার্ব। যখন আমরা এই যে বিস্তারিত আলোচনা করব তখন অবশ্যই আমরা এই টপিকটা পড়ব। তো এখানে ওয়াকিংটা হচ্ছে কি, জিরান্ট। তারপরে দেখো যে এই যে রাইটস,
এর যেহেতু অবজেক্ট নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে তোমাকে এতটুকুই জাস্ট আইডেন্টিফাই করা লাগবে যে এইটা আসলে কোন ভার্ব, ঠিক আছে। এরাই হচ্ছে মূলত স্টাডি অফ ভার্বের আলোচনা। তো এইখানে তোমার এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলোর ওপর কিন্তু তোমার 15 মার্ক থাকবে। কয় মার্ক থাকবে? 15 মার্ক। এখন এই 15 মার্কের মধ্যে তোমার একটা ভেজাল করে, সেটা কীরকম দেখো, যে তোমার গ্রুপ বিটা হচ্ছে সম্পূর্ণ গ্রামার পার্ট। তার মানে অবশ্যই গ্রামার শুধুই দেওয়ার কথা, বাট পরীক্ষার মধ্যে কি করে, যে তোমার গ্রামারের হয়তো 5 মার্ক দেয় বা 8 মার্ক দেয় বা 10 মার্কও দেয়, কিন্তু বাকি 5 মার্ক বলো বা তার বেশি বলো অন্যান্য টপিক ঢুকায় দেয়। যেমন সেখানে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে দেয়, তারপর হচ্ছে সেখানে টেবিল দিয়ে দেয়। তার মানে তোমার প্রশ্নের ধরনটা দুই ধরনের হয়। একটা ধরন হচ্ছে তোমার বি পার্টে সম্পূর্ণ গ্রামার থাকবে, মানে গ্রামার পার্টই 15 মার্ক থাকবে। কিন্তু আরেকটা ধরন কি হয়, আরেকটা ধরন হয় সংমিশ্রণ, মানে তোমার ওই গ্রামার পার্টে মানে বি পার্টে গ্রামার পার্টের কিছু অংশ দেবে, আর বাকি মার্কটা তোমার ফিল ইন দ্য গ্যাপস এবং টেবিল এইগুলা দিয়ে মেকআপ করে দিবে। মানে এই রকম হয় আর কি। কারণ ইংলিশটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টের কিন্তু কোনো সময় সিলেবাসটা এতটা ফলো করে না। দেখা যায় যে এক একটা পরীক্ষায় এক একটা নতুন ঢুকাইতেছে, মানে সিলেবাস ফলো না করেই প্রশ্ন তৈরি করা হয়। সবগুলা কিন্তু মেলে না। যেমন এই যে এখানে যতগুলো দেওয়া হয়েছে, দেখা যায় যে কোনো বছর কোনো একটা টপিক একটা ভুলভাল ঢুকাই দিতে পারে। সবগুলাই যে এমন হয় এমনটা না, দেখা যায় যে 2 মার্ক বা 3 মার্ক বা 5 মার্ক এইরকম একটু মানে আলাদা আলাদা হয় আর কি, তাছাড়া কিন্তু বেশি একটা হয় না। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে এই গ্রামার পার্টে এইরকম হয় যে কোনো একটা তোমার গ্রামারের 5 মার্ক বা 10 মার্ক গ্রামারের অংশ দিল এবং বাকি অংশটা অন্য কিছু ঢোকাই দিল। কিন্তু এখন কথা হচ্ছে যে এইগুলোর মধ্যে আসলে আসে কোনগুলা সবসময়। তোমার দেখো যে পার্টস অফ স্পিচ এটা সবসময় থাকে, তারপর হচ্ছে ওয়ার্ড ফর্মেশন কোনো সময় থাকে বা কোনো সময় থাকে না, আর থাকলেও তোমার এই যে ওয়ার্ড ফর্মেশন এবং সিনোনিম ও অ্যান্টোনিম এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকে। তারপর দেখো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা থাকে ম্যাক্সিমাম। তারপর হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন, এইটা মাঝে মাঝে থাকে মাঝে মাঝে থাকে না। তারপর হচ্ছে স্টাডি অফ ভার্ব অথবা রাইট ফর্ম অফ ভার্ব, এই দুইটার যে কোনো একটা থাকে, মানে হয় স্টাডি অফ ভার্ব থাকবে আর না হলে রাইট ফর্ম অফ ভার্ব থাকবে। তো এইভাবে হচ্ছে তোমার টোটাল 15 মার্ক থাকে আর কি। তো এইটা গেল আমার গ্রুপ বির আলোচনা। এখন দেখি যে গ্রুপ সিতে আসলে কি। এই গ্রুপ সিটা হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। তো এই রাইটিং পার্টে আসলে কি কি থাকে সেটা আমরা দেখব। তো রাইটিং পার্টে তোমার 1 নম্বরের যেটা থাকে সেটা হচ্ছে সিভি রাইটিং, তারপর 2 নম্বর হচ্ছে ইনফর্মাল লেটার, তারপর হচ্ছে ফর্মাল লেটার, তারপর 4 নম্বর হচ্ছে ডায়লগ রাইটিং, তারপর 5 নম্বর হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং, 6 নম্বর হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তাহলে দেখো যে কি বললাম যে তোমার সিভি থাকে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার এইগুলো থাকে, ডায়লগ থাকে, প্যারাগ্রাফ থাকে, কমপ্লিটিং স্টোরি থাকে। তো তোমার গ্রুপ সিতে টোটাল মার্ক হচ্ছে 30 মার্ক। তো তোমার কিন্তু 6টা প্রশ্ন আসে, তার মধ্যে 5টার অ্যান্সার করা লাগে, প্রত্যেকটাতে থাকে হচ্ছে 6 মার্ক করে। তার মানে 5 6 টোটাল হচ্ছে 30 মার্ক। অর্থাৎ তোমার সিভিতে 6 মার্ক, ফর্মালে 6 মার্ক, ইনফর্মালে 6 মার্ক, ডায়লগে 6 মার্ক, প্যারাগ্রাফে 6 মার্ক, তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরিতে 6 মার্ক। এইভাবে কিন্তু তোমার প্রশ্ন আসে। তো তোমার 6টার মধ্যে 5টার অ্যান্সার করা লাগে এবং 5টাতে 6 করে মার্ক হইলে তোমার হয় টোটাল 30 মার্ক। তো এইখানে দেখো যে তোমার যে 1 নম্বরে যেটা আছে সিভি রাইটিং, এই সিভি রাইটিংয়ের আমি তোমাকে জাস্ট একটা ফর্মুলা দেবো, ওই একটা ফর্মুলা দিলেই কিন্তু তোমাদের যে কোনো সিভি কিন্তু হয়ে যাবে। তোমার দেখো যে এই যে গ্রুপ সিতে যে 30 মার্ক আছে, এই 30 মার্ক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, কারণ তোমাদের যদি কমন নাও পড়ে তো তোমাদের এমন কিছু ফর্মুলা দেওয়া হবে, যদি কমন না পড়ে তখন কিন্তু তোমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে লিখতে পারবা। তার মানে গ্রুপ সিতে একটা ফর্মুলা দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, এইগুলাতেও একটা একটা করে ফর্মুলা দিলে কিন্তু তোমার হয়ে যাবে। যদি কমন না পড়ে তোমরা কিন্তু লিখতে পারবা। তারপর দেখো যে ডায়লগ রাইটিং, এই ডায়লগ রাইটিংয়ে ধরো যে তোমাকে আমি 2টা বা 3টা ফর্মুলা দেবো যখন সামনের ক্লাসগুলো করাবো, তো ওইগুলো ফলো করলেই হবে। তারপর দেখো যে প্যারাগ্রাফ রাইটিং, এই প্যারাগ্রাফ রাইটিং যদি 2টা বা 3টা ফর্মুলা পড়ো, তাহলে যতগুলো প্যারাগ্রাফ আসে, যে প্যারাগ্রাফই আসুক না কেন, সবগুলাই কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা এবং সামনের ক্লাসগুলো তো অবশ্যই আমি সেগুলোও দেবো।
আচ্ছা, তারপর দেখো যে কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি মানে হচ্ছে গল্পের তোমার কিছু অংশ থাকবে, তোমাকে ওই গল্পটা সম্পূর্ণ লিখে দিতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 6 মার্ক। তো এইভাবে তোমার এই 30 মার্কটা থাকে। কিন্তু ওই যে বললাম যে ইংলিশে অনেক সময় সিলেবাসটা সেইভাবে আর কি মেনটেন করা হয় না, মাঝে মাঝেই কোনো কিছু নতুন অ্যাড করে দেয়। তো এই যে তোমার এই 6টার মধ্যে হয়তো বাড়তি কোনো কিছু দিলেও দিতে পারে, যেমন ধরো একটা প্রসেস রাইটিং দিয়ে দিল, মানে হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেছো, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আসলে কিভাবে খোলে, মানে তুমি আসলে কি কি করছো সেইগুলো ধারাবাহিকভাবে বর্ণনা করা, বা 1 কাপ চা তৈরি করছো সেইটা কীভাবে তৈরি করছো। তো এইরকম কোনো কিছু প্রশ্ন দিতে পারে। মানে যদি বাইরে টপিকের বাইরে কোনো কিছু দেয় অবশ্যই সহজ দেবে, মানে কোনো কিছু সম্পর্কে বর্ণনা করতে বলবে। এটা যদিও বেশি একটা হয় না, বাট তবুও এমনিতে জাস্ট প্র্যাকটিস করার থাকলে করবা, না হলে এইগুলো পড়লেই কিন্তু হয়ে যাবে। কারণ এইগুলা থেকেই তো তোমার 5টা দিলেই তো তোমার 30 মার্ক হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে তোমাদের মূলত ইংলিশ 1-এর সিলেবাস এবং মান বন্টন, অর্থাৎ কোন কোন টপিক তোমার পরীক্ষার মধ্যে থাকে, কোন কোন টপিক থেকে কত মার্ক থাকে, এইগুলা আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করছি। সামনের ভিডিওতে আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও দেব, মানে ইংলিশ 1-এর যতগুলো টপিক আছে সবগুলা টপিকের উপরই তোমাদের ভিডিও থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের এই ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে।